রাজনীতির 22 গজে কালীঘাটের ঘোষবাবু মাঝে মধ্যেই চমৎকার গুগলি দিয়ে ফেলেন, চেষ্টা করেন অন্তত। ব্যাটসম্যানকে বোকা বানানো, মুথাইয়া মুরালি ধরনের নিশ্চয়ই দুসরার কথা আপনাদের মনে আছে। মানে অফ স্পিন ছাড়ছেন, সেটা লেগ স্পিন হয়ে উইকেট ছিটকে বেরিয়ে যাচ্ছে। 15ই অগাস্ট এরকমই একটা গুগলি বা দুসরা টাইপ অফ বিষয় ছেড়েছিলেন না কুণাল ঘোষ? মেট্রোপলিটনে ঋতু শিবিরে যে ফ্ল্যাগ হয়েস্টিং চলছিল, স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন, হঠাৎ সেখানে কুণাল ঘোষকে দেখতে পেয়ে সবাই চোখ কচলেছিলেন। প্রথমে বুঝে উঠতে পারেননি স্বপ্ন না বাস্তব। ঠিক দেখছেন তো, যে শিবিরকে দিনরাত গালি দিচ্ছেন শেষে সেই শিবিরেই ভিড়লেন, এমনটা অনেকে মনে করেছিলেন। ছবিটা নিঃসন্দেহে ধাক্কা লাগার মতোই ছিল যে ঋতু শিবিরে কেন কালীঘাট শিবিরের তৃণমূলের মুখপাত্র কুণালের ওই কোট আনকোট মেলামেশা কালীঘাট শিবিরের নেত্রীকে কতটা বিচলিত করেছিল সেটা সত্যি জানা নেই। সে নিয়ে বিস্তর আলোচনা, জলঘোলা ইত্যাদি হয়নি, প্রয়োজনও পড়েনি। আর এই দুঃসময়ে শিবিরের যিনি মিস্টার ডিপেন্ডেবল, তাকে গদ্দার শিবিরে দেখলে খুব স্বাভাবিকভাবে অনেকে বিচলিত হবেন। পরে কুণাল অবশ্য নিজে তার এই যাবতীয় জল্পনা, মানে তাকে নিয়ে যাবতীয় জল্পনার তিনি জল ঢেলে দিয়েছেন। কিন্তু এবার কি হলো, যে কারণে এত কথা, এই ছবি দেখছেন আমার পেছনে, এবারও কি আরও একটা দুসরা? বিধানসভায় গেরুয়া উত্তরীয়তে দেখা গেল কুণাল ঘোষকে। গেরুয়া উত্তরীয় গলায় জড়িয়ে বিধানসভার অলিন্দে খোশ মেজাজে ছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক, কালীঘাট তৃণমূল শিবিরের মুখপাত্র কুণাল ঘোষ। কালীঘাট শিবিরের অত্যন্ত বিশ্বস্ত সৈনিক তিনি। প্রশ্ন, ওই ছবি দেখেই যেরকম প্রশ্ন ওঠে, যদিও গেরুয়া কারোর পৈতৃক সম্পত্তি নয় এটাও আমাদের জানা, তবুও এরকম গেরুয়া রঙের উত্তরীয় পরে কুণাল ঘোষ কেন বিধানসভা চত্বরে ঘুরছেন? প্রশ্ন তো উঠবেই। বিজেপির দিকে কি তাহলে পা বাড়াচ্ছেন? সে প্রশ্ন উঠবে, উঠেওছে। দল বদলে কি ইঙ্গিত? সে প্রশ্ন উঠেছে। কোট আনকোট ভালো তৃণমূলে না গিয়ে তাহলে কি তিনি বিজেপিতে যাচ্ছেন? সামান্য গেরুয়া কিন্তু এত রকম অসামান্য প্রশ্ন তুলেছে। কোনো বার্তা দেওয়ার না থাকলে খামোখা গেরুয়া উত্তরীয় তিনি কেন পড়তে যাবেন? আসুন কিছু বক্তব্য আমরা শুনি। অনেক কিছুই করতে পারেন, বিজেপিতে আসার কোনো সম্ভাবনা, চান্স, চেষ্টা এগুলো করার কোনো ফলই হবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। গেরুয়া পড়েছে বলে আপনি ধরে নেবেন যদি কালকেও বিজেপি করবে, এ ভাবার কোনো সম্ভাবনাই আনবেন না। দূর অব্দি এই মানসিক চিন্তা আনবেন না, এটাই আবেদন করবো আপনাদের কাছে। দেখুন, বিজেপি বিধায়ক সজল ঘোষের প্রতিক্রিয়া শোনালাম, সেটা প্রতিক্রিয়া হিসেবেই দেখছি আমরা। কিন্তু তিনি যাই বলুন, রাজনীতি যে অপার সম্ভাবনার শিল্প এটা আমরা জানি। বিজেপির এই ঘোষবাবুও কিন্তু তিনি সেটা জানেন যে সম্ভাবনার জল কোথায় কিভাবে অসম্ভবকেও টাচ করে ফেলতে পারে সেটা আমরা জানি না। কে কখন কোন শিবিরের একজন হয়ে উঠছেন সেটা বোঝা খুব মুশকিল। মদন মিত্রের কথা ভাবুন না, রাতারাতি তিনি ঋতু শিবিরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরাসরি আক্রমণের নিশানা করে নিয়েছিলেন। যে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী বললেও কম বলা হয়। কুণাল ঘোষ যদি শিবির বদলে হাতে গেরুয়া ধরেন, সব থেকে স্বস্তিতে থাকবে বিজেপি। কালীঘাট শিবিরের হয়ে চালিয়ে খেলে শুভেন্দুদের তিনি অস্বস্তি বাড়াচ্ছেন। যে কোনো ইস্যুতে কুণালি সব থেকে বেশি ভোকাল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। শ্রমিক ভট্টাচার্যের কথাগুলো ব্যাকরণ বইতে পড়তে ভালো লাগে, কিন্তু তারপর সে ব্যাকরণ বই কজন পড়ছে সেটা একটা বিরাট ব্যাপার। ওনার দলের লোকেরাই পড়ছে না। যারা এই ভালো টোপে পড়ে যাচ্ছেন না, তারা নিজেরাও জানেন না চোরাবালির উপর দাঁড়িয়ে আছেন। কাজল শেখ, তাকে সরানো হলো, বিজেপিকে খুশি করা হলো, আর বিজেপির হয়ে তাকে সরানোর দালালিটা করলো ওখানকার ওই বালিশ তৃণমূল। তো এদের মধ্যে কয়েকজন নিজেদের স্বার্থে বাঁচার জন্য বিজেপির দালালি করছেন। অনারেবল স্পিকার সাহেবের একটা প্রভিশনাল রায়ের উপর দাঁড়িয়ে প্রভিশনাল বিরোধী দলনেতা এবং প্রভিশনাল বিরোধী চিফ হুইপ যে প্রভিশনাল পদ্ধতিতে প্রভিশনাল কাজগুলো করছেন, তার মূল উদ্দেশ্যই হচ্ছে বিজেপির পারপাস সার্ভ করা। সেই জন্যই তাদের এই প্রভিশনাল পদগুলোয় প্রভিশনাল সিদ্ধান্তের মারফত বসানো হয়েছে। গণতন্ত্রের শাসক থাকবে, বিরোধী থাকবে, কিন্তু এখানে ওরা চাইছেন শাসক থাকবে, বিরোধী থাকবে না। পশ্চিমবঙ্গে কখনো ওই এনসিপিআই এর নাম করে একটা দোকান খুলে দাও,
কখনো এখানে বালিশ তৃণমূলের নাম দিয়ে একটা প্রভিশনাল সিদ্ধান্ত নিয়ে প্রভিশনাল অপোজিশন লিডার প্রভিশনাল একটা হুইপ করে দাও। অর্থাৎ সরকার যারা চালাবে তাদের হাতেই বিরোধী দলের গলায় বাঁধা বকলেসটা থাকবে। শেষ পর্যন্ত কালীঘাট শিবিরের এই মুখপাত্রকেও কি গেরুয়া উত্তরীয়তে কাছে টেনে নিতে চাইছে বিজেপি? এ প্রশ্ন এড়ানো যাবে না। কুণাল তো আর বাড়ি থেকে গলায় ওই গেরুয়া উত্তরীয় জড়িয়ে বিধানসভায় যাননি। আর এই গেরুয়া উত্তরীয়তেই কি লেখা রয়েছে বঙ্গ রাজনীতির নয়া সমীকরণ? সে প্রশ্ন উঠছে। গেরুয়া উত্তরীয় রহস্য অবশ্য কুণাল ঘোষ তিনি নিজেই ভেঙেছেন। তার কারণ চারিদিকে তো জল্পনা দেখুন, কারণ যে না, আমি ব্যাপারটাকে রিভিল করে দিই। রাষ্ট্রীয় গোরক্ষা বাহিনী তাকে ভালোবেসে গেরুয়া উত্তরীয় পরিয়েছে, এটা কুণাল ঘোষ বলছেন। বিধানসভার করিডরে হঠাৎ মুখোমুখি দেখা হয়ে গিয়েছিল, তারপর এই বিনিময় হয় গেরুয়া উত্তরীয়। আমি সম্পূর্ণ একদম মানে নির্ভেজাল তৃণমূল। আমার নাম কুণাল কুমার ঘোষ, আমি বিধায়ক এবং আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বিধানসভায় এসে স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল, তো আমি এসে তখন একটি ফোন এসেছিল। তো ভেতরে এই লবিটার একটু ভেতরে ঢুকলে আপনারা সবাই জানেন ফোনের একটু নেটওয়ার্ক ডিস্টার্ব হয়। তো আমি ওই ফোনে কথা বলছিলাম, সেই সময় ভেতরে থেকে কয়েকজন বেরোচ্ছিলেন। তারা গেরুয়া এবং পোশাক পরে দেখলে বোঝাই যাচ্ছিল যারা বেরোচ্ছেন তারা হয়তো বিজেপির সমর্থক বা বিজেপির মনোভাবাপন্ন। তো তারা এগিয়ে আসেন, এগিয়ে এসে বলেন যে আপনাকে খুব ভালো লাগে, হয়তো আমরা আলাদা মতামতের, কিন্তু আপনার কথা শুনতে ভালো লাগে, আপনাকে ফেসবুকে বা ইউটিউবে আপনাকে আমরা ফলো করি। আমরা সরাসরি বিজেপি নই, আমরা একটি সংগঠনের, আমাদের একটা উত্তরীয় আপনাকে পরিয়ে দিতে চাই। যারা গরুকে রক্ষা করে দেখবেন তারা অনেক সময় গরুকে রক্ষা করতে রাস্তায় যাতে হাইওয়েতে যাতে অ্যাক্সিডেন্ট না হয়ে যায় ওই জন্য দেখবেন গরুর গলাতে গেরুয়া বেল্ট বেঁধে দেয়। আমি জানি না গোরক্ষক বাহিনী সেরকম কোনো বেল্ট বেঁধেছে কিনা, আপনি আমার কথাটা বুঝতে পারলেন কিনা আমি জানি না। হ্যাঁ, যে রাস্তাঘাটে গরু যাতে রাস্তায় দেখা যায়, যেমন রোড সেফটির যারা কাজ করেন তারা দেখবেন একটা স্পেশাল ধরনের রিফ্লেক্টার পরে জ্যাকেট পরে, ঠিক সেইরকম ধরনের কোন রিফ্লেক্টার জ্যাকেট বা পাট্টা ওনার গলায় পরিয়ে দিয়েছে কিনা জানি না। আমার অত ছুতমার্গ নেই যে আমাকে কেউ কোনো মানে আমাকে আলিঙ্গন করলে বা আমার এটা কেউ পরিয়ে দিলে আমার জাত চলে যাবে, আমার এসব ছুতমার্গ নেই। একটু তালের বড়া দিচ্ছিলেন, তা আমিও একা একা ওদের সামনে কি খাবো, আমিও তাদের বললাম যে নিতে পারেন। তো তারা একটু তালের বড়া খেলেন, এটা সৌজন্য। তারা তাদের কার্ড আমাকে দিলেন, আমার একটি কার্ড নিলেন, তারপর ওনাও চলে গেলেন, আমিও চলে গেলাম। কুণাল বাবু, আমার সাথে রাজনৈতিক অনেক মতপার্থক্য আছে, কিন্তু একটা জায়গায় তো স্বীকার করতে হবে, যা তাকে যিনি টিকিট দিয়েছেন আজকে অনেক বিপদের পরও তাকে ছেড়ে যায়নি। তার পাস্ট রেকর্ড আছে, তার নিয়ে অনেক আমি বলেছি, তিনি আমার সম্পর্কে অনেক বলেছেন, কিন্তু যেটা রেকগনাইজ করার বাংলার মানুষ সেটা রেকগনাইজ করবে। চিনি ছাড়া চলবে না। যে পরিমাণ ইনকাম হচ্ছে বাজার করতে গিয়ে দেখা যাচ্ছে তার ডবল চলে যাচ্ছে। চাপ খুব জোর। কিছু কারবারি, কিছু অসাধু ব্যবসায়ী যদি চিনির দাম বাড়াতে থাকেন সেটা কিন্তু অন্যায় হবে। এবার বলি চিনির কথা। আমি চিনি গো চিনি আর খুব সহজে বলতে পারবেন না, কারণ যে দৌড় চিনি শুরু করেছে হেসেলে তাকে আর ধরে রাখা যাচ্ছে না। কেজি প্রতি ৪৫ টাকা ছিল, রাতারাতি চিনির দাম কেজি প্রতি ৬৫ টাকা, 65। পাড়ার মুদি দোকানে গিয়ে শুনতে হচ্ছে আর একটু অপেক্ষা করুন, চিনি সেঞ্চুরি করলো বলে, মানে কেজি প্রতি ১০০ টাকা হয়ে যেতে পারে। সুগারের ভয়ে অনেকেই চায় চিনি ছেড়েছেন। তা বলে পায়েসও যদি এবার চিনি ছাড়া খেতে হয়, গুড় ছাড়া খেতে হয়, তাহলে কি সেটার পায়েস থাকে বলুন তো? ভোজন বিলাসী বাঙালি তাদের জীব এই ত্যাগ সহ্য করতে পারবে? সইবে বা কেন? পকেটে এঁটে উঠতে না পেরে কি তাহলে শেষ পর্যন্ত কম্প্রোমাইজ করতে হবে? এই প্রশ্নগুলো চিনি এখন তুলছে। খুব চেনা প্রশ্ন নয়, কারণ দামের ছ্যাঁকায় মিষ্টির দোকানেও কিন্তু খুব একটা মাছি ঘুরঘুর করতে দেখা যাচ্ছে না, কারণ এগুলো সব ইন্টার রিলেটেড। আপনারা জানেন, হঠাৎ করে দেশে কি চিনি কম পড়ি আছে? মানে ঘাটতি না হলে তো চিনি এমন মহার্ঘ হওয়ার কথা নয়। কি কারণ? আসুন একটু দেখি, একটু শুনি। 17 दिन पहले चीनी की कीमत थी 46 रुपए, अब 65 रुपए किलो चीनी हो गई है।
যেটা 342 লক্ষ মেট্রিক টন মোটামুটি আমাদের অভ্যন্তরীণ বাজারে লাগে, সেটা পাওয়া যাচ্ছে 308 লক্ষ মেট্রিক টন, অর্থাৎ অনেকটাই কম। এবং যখনই দেখা যায় যে যোগানের ঘাটতি হয় তখনই জিনিসের দাম বেড়ে যায়, এবং সেটাই হয়েছে, 20% দাম বেড়ে গেছে। আমরা রয়েছি পোস্তা বাজারে। পোস্তা পাইকারি বাজার, যেখান থেকে চিনি কলকাতার সমস্ত জায়গায় সরবরাহ হয়, সেখানেই রয়েছে। মানুষজনের বক্তব্য, চিনির দাম বিগত 10 দিনের মধ্যে কেজিতে প্রায় 20 টাকা বৃদ্ধি পেয়েছে, এবং এই চিনির দাম বৃদ্ধির ফলে যেগুলো মিষ্টি জাতীয় দ্রব্য তারও কিন্তু দাম বাড়তে পারে। গাড়ির রেটে মিষ্টি না হলে চলে না, কিন্তু সেই মিষ্টির দাম অনেক বেড়ে যাচ্ছে। প্রথম কথা, জ্বালানির দাম একদম লাগাম ছাড়া। দ্বিতীয় কথা হচ্ছে কি, মার্কেটও পরিস্থিতি খুব খারাপ, মার্কেট ভালো নয়। এই অবস্থার মধ্যে চিনির দাম কিন্তু প্রচণ্ড বৃদ্ধি, প্যাকেজিংয়ের দাম বেশি, মানে কোনোটাতেই কিছু নেই। তেল, যেটা ধরুন আমরা ভাজার জন্য যেসব ভাজা মিষ্টি তৈরি করি, বা ধরুন ছানার ডালনা এগুলো যে তৈরি হয় তার জন্য যে ভাজা হয়, যে তেলটা, ভোজ্য তেল যেটাকে বলা হয়, সেই তেলটারও দাম অনেক বেশি। তো এই কারণে কিন্তু আমাদের প্রফিট করা কিন্তু খুবই মানে বিপদের পরিস্থিতির মধ্যে আমরা চলছি। মিষ্টি তো লাগবেই, আর চিনি যা পজিশন মনে হচ্ছে প্রায় এই দুদিনের মধ্যেই প্রায় আপনার 10 টাকা, প্রায় 12 টাকা বেড়ে গেছে। মানে যা পরিমাণ মনে হচ্ছে 100 টাকা পেরিয়ে যেতে পারে হচ্ছে, মনে যা শুনছি বাজারে। সব গোটাপ কেস, সরকারের গোটাপ কেস। বিজেপি গভর্নমেন্ট এসছে নিশ্চয়, হিন্দু মুসলিম করছে, কিন্তু ব্যবসায়ীদের ভিতরে কিছু নেই। শুধু আদানি আম্বানিকে দেখছে, আর তলায় যা ফ্রি তাকে দেখছে। মধ্য শ্রেণীর যারা আছে তারা ঝুলিয়ে আছে। এই যে মজদুররা যারা 300-400 টাকায় পেট ভর্তি করতো, এখন 500 টাকা লাগছে। তো এটা কে দায়িত্ব? সরকারই তো দায়িত্ব আছে, আমরা তো দায়িত্ব নয় এটা। তো এগুলো তো সরকারকে দেখা উচিত, সব কিছু সরকারের। আমি বলছি, আজকে 55 টাকা যদি আখের রেট গভর্নমেন্ট ফিক্স করে, 110% রিকভারি আছে, তার মানে হলো 4500 টাকা চিনি রেট হওয়া উচিত। বাজার সফরে বেরিয়ে লোকজন কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া, এবার সেটা শুনবো। কিছুদিন আগেও মোটামুটি মনসা পুজোর আগেও আমরা এখান থেকে 45-48 করে চিনি কিনেছিলাম, কিন্তু হঠাৎ করে চিনির দামটা যে অস্বাভাবিক হয়ে যাবে, আজকেও চিনি নিলাম 63 টাকার দাম নিয়ে যে যাই না, এরপর এটা কোথায় যেয়ে পৌঁছাবে। সমস্যা পুরোটাই আর কি, বাজেট টান পড়ছে সাধারণ মানুষ। সমস্যা তো একটু আছেই, করার কিছু নাই তো। চিনি ছাড়া তো চলবে না, চিনি ছাড়া চলবে না। এখন কিনছি তেমন তো বিজবো বলুন চিনি, খদ্দার কথা আমাদের কথা শুনতে হচ্ছে। কালকে 60 টাকা নিচ্ছে, আজকে বলছি 600 টাকা। ওই কেন বাড়লো আমরা কী করবো, আমরা আবার বলতে পারছি না। আমরা যেমন কিনছি আমরা তেমন বিকতে পারছি। চিনির সাথে সাথে যে সব জিনিস পণ্য দ্রব্য মাল জিনিস হচ্ছে, মিষ্টি ধরুন আমাদের দোকান নকুনদানা বাতাসা, সমস্ত জিনিসের দাম চেপে যাচ্ছে। আজকে বাজারে মাল আনতে যাচ্ছি, কালকে বলছে এত দাম বেড়ে গেছে, আবার কালে থেকে পরশু যাচ্ছি তা বাস বলছে আরও 2 টাকা চেপে গেছে। এবার দিনের দিন হু হু করেছে সাধারণ মানুষ, মানে কিনে খাওয়া মানুষদের মানে খুবই কষ্ট। একবার এত টাকা যদি বাড়ি দেন চলবে? 5 টাকা বাড়ান, 50 করুন, 55 করুন, একবারে 65। 18 টাকা 20 টাকা বেড়েছে, 18 টাকা। 18 টাকা দামের পার্থক্য কেন হচ্ছে কিছু বলতে পারবেন? এটা তো দাদা যারা বড় বড় হোলসেলার যারা ইম্পোর্টেড করে আর কি, যারা আমদানি করে তারা বলতে পারবে। মূলত আমরা যেটা শুনছি যে আখের থেকে ইথানল প্রস্তুত হচ্ছে, যার দরুন মানে ইথানলের জন্য আখের চাহিদা বেড়ে গেছে। এবার এইদিকে তার জন্য চিনির প্রোডাকশান এতটাও না যে যার দ্বারা আমাদের পুরো ভারতবর্ষের যতটা দরকার তা সম্পূর্ণ করা যাবে। সরকার তো শুনছি বিদেশ থেকে আমদানি করছে চিনি, তবুও মনে হয় না চিনির দাম এখন আর কমবে, যেভাবে চিনির দাম মানে বেড়ে গেছে। কিন্তু আমরা তো সবাই খেটে খাওয়া মানুষ, যে পরিমাণ ইনকাম আছে বাজার করতে গিয়ে দেখা যাচ্ছে তার ডবল চলে যাচ্ছে। চিনিতে এতটা দাম বাড়বে এটা কখনো শুধু চিনিতে বলে না, সর্ব জিনিসের টুকিটাকি হচ্ছে, কিন্তু চিনিতে হঠাৎ দামটা বেড়ে গেছে বেশি। তাহলে ইথানলের জন্যই কি আমরা মিষ্টি সুখ থেকে বঞ্চিত হব? যদিও কেন্দ্রের তরফ থেকে জানানো হচ্ছে যে এর সঙ্গে ইথানলের সম্পর্ক নেই, কিন্তু প্রশ্নগুলো উঠছে। তার কারণ হচ্ছে কেন্দ্র E20-তে জোর দিচ্ছে, সে কারণে চিনির রাতারাতি দাম বাড়ছে কিনা এই প্রশ্নটা উঠছে। পেট্রোলের সঙ্গে এখন আপনারা জানেন যে 20% ইথানল মিশিয়ে বিক্রি হচ্ছে। ও এই ইথানল প্রস্তুতে আখের রস লাগে, তার কারণে সেক্ষেত্রে একটা ফার্মেন্টেশন, একটা কোহল সন্ধানের প্রয়োজনীয়তা রয়েছে, যেই পরিস্থিতিতে C2H5OH মানে ইথানল তৈরি হয়। আর ইথানলের যোগান বাড়াতে গিয়ে খুব স্বাভাবিকভাবেই চিনি কলে আখ পর্যাপ্ত পৌঁছচ্ছে না, এ পরিস্থিতি হচ্ছে। আর তাতেই চিনির বাজার আগুন হচ্ছে কিনা এ প্রশ্ন উঠছে, তার কারণ আখ বিক্রি বেড়ে গিয়েছে। যে পরিমাণ আখ চাষ করা হয় সেটা কিন্তু যে চিনির জন্য ব্যবহৃত হয়, এবং এখন সেটা কিছু পরিমাণে ইথানল তৈরির জন্য ব্যবহৃত হচ্ছে। ভারতবর্ষ কিন্তু সারা পৃথিবীতে সবথেকে বেশি
চিনি উপভোক্তা, আবার সারা পৃথিবীতে 2 নম্বর রপ্তানির ক্ষেত্রে। এখন কি দেখা যাচ্ছে, আমরা তো নিজের রিকোয়ারমেন্টটাই নিজেরাই করতে পারছি না, রপ্তানিও করতে পারছি না। সেই জন্য ভারত সরকার গত 2 দিন আগে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা 10 লাখ মেট্রিক টন, তারা 31শে অক্টোবরের মধ্যে 10 লাখ মেট্রিক টন তারা আমদানি করবেন। हमारा देश चीनी एक्सपोर्ट किया करता था, अब हमारा देश चीनी इंपोर्ट करने की प्लानिंग कर रहा है। तो क्या बोले कि तेल के ऊपर जो फॉरेन एक्सचेंज जाता था उसको बचत करने के लिए इथेनॉल बनाया, और अब उस फॉरेन एक्सचेंज को हम चीनी को इंपोर्ट करने के लिए खर्च करेंगे। एक तरफ देश को दुखी किया कि इथेनॉल वाला पेट्रोल जो है उससे लोगों की गाड़ियां खराब हो रही है, माइलेज खराब हो रही है, और दूसरी तरफ लोगों को अब चीनी महंगी खरीदनी पड़ रही है। तो ये एक डिसीजन लेते हैं, इनको यही नहीं पता कि इस डिसीजन का क्या असर होने वाला है। দেখুন, ইথানল নিয়ে একটা বিতর্ক হচ্ছে, আমরা জানি বিরোধীরা এক্ষেত্রে দাবি করছেন যে জোর করে E20 এটা চাপিয়ে দেওয়া হচ্ছে, যার জেরে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হচ্ছে। কিন্তু কেন ইথানল? পরিবেশগত কারণ ছাড়াও অর্থনৈতিক দিকটিও কিন্তু কেন্দ্রের তরফ থেকে বলা হয় 20% 20% ইথানল ব্যবহারে জ্বালানির আমদানি খরচ কমবে, সেক্ষেত্রে ডলার সাশ্রয় হবে। এখন তো আপনারা শুনতেই পেলেন যে চিনি আমদানির কথা ভাবতে বাধ্য হচ্ছে নরেন্দ্র মোদী সরকার, কারণ সেটা ডলার দিয়ে কিনতে হবে। আর কেন্দ্রের তরফে বলা হয়েছে যে 10 লক্ষ মেট্রিক টন চিনি আমদানির ক্ষেত্রে শুল্ক মকুব করা হবে। মানে আখ উৎপাদনের কথা না ভেবে E20 নিয়ে তাড়াহুড়োর কারণেই কি একটা পরিস্থিতির জটিলতা তৈরি হলো? এ প্রশ্ন কিন্তু এড়ানো যাচ্ছে না, কারণ একদিক সামলাতে গিয়ে বোধ হয় আরেক দিকে সমস্যা তৈরি। পেট্রোলে ইথানল মেশানোটাকে এমনভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে, সেই ইথানল তৈরি করতে গিয়ে যা যা উপাদান সেই সব সামলাতে গিয়ে এপাশে চিনির দামটা গেছে বেড়ে। বিশেষজ্ঞরা বলছে যেভাবে ইথানল তৈরি হচ্ছে, ফলে কোনো না কোনো জায়গায় চিনি উৎপাদন কম হয়ে যাচ্ছে, সেই জন্য এর ইম্প্যাক্টটা চিনির উপরে পড়ছে। সমস্যা হচ্ছে এই যে ইথানল নিয়ে তাহলে দুরকমভাবে আমরা আক্রান্ত হচ্ছি। E20 দ্বারা আমাদের গাড়িগুলো নষ্ট হচ্ছে, একভাবে আক্রান্ত হচ্ছে। দ্বিতীয় হচ্ছে চিনির দাম বেড়ে যাচ্ছে, ওখানে আমরা মার্কেটিং প্রাইস হাইক হয়ে যাচ্ছে, জোড়া দাম আমাদের কিনতে হচ্ছে। এই সরকারের অদূরদর্শী, অপরিণামদর্শী, অপরিণত সিদ্ধান্তে চিনির দাম বাড়ছে, বাজারে আগুন লাগছে। একটা সময় রপ্তানি আমদানিতে চিনি সম্পর্কে সরকারের যা নীতি ছিল, এখন তড়িঘড়ি করে তাতে রদবদল আনতে হচ্ছে, তার কারণ সামলাতে পারছেন না, অদূরদর্শী কাজ হয়ে গেছে। আলাদা করে ইথানলের প্ল্যান্ট তৈরি হচ্ছে বিহার ইউপিতে, তার জন্য চাষ হচ্ছে আলাদা। আমার মনে হয় না এখান থেকে ক্রাইসিস হবে, এত বাড়ার কোনো কারণ নেই। কিন্তু কালোবাজারি করে সাধারণ মানুষের মধ্যে ক্রাইসিস তৈরি করাটা, এটা অনুমতি দেওয়া যায় না। প্রসঙ্গত আরও একটা আপডেট আপনাদের দিয়ে রাখবো যে চিনির দাম বৃদ্ধিতে ইথানলের কোনো ভূমিকা নেই, সাফ জানিয়ে দিয়েছে সরকার। দেশে এখনও পর্যাপ্ত চিনি মজুত রয়েছে।